এর আগে কোশ্চিনে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে একটি বর্গক্ষেত্রে 4টে শীর্ষবিন্দুতে রাখা যে কোনো একটি ভরের উপর লব্ধি মহাকর্ষ বল বের করতে হবে। তো আমরা সেই মহাকর্ষ বল বের করার একটা নিয়ম বলেছিলাম, সেটা ছিল উপাংশ নিয়ম, এবং আমরা উপাংশ নিয়মের সাহায্যে বের করেছিলাম যে লব্ধি বলের মান কি হবে। কিন্তু বাকি দুটি নিয়ম অর্থাৎ জ্যামিতিক এবং গাণিতিক নিয়মটা বলা হয়নি। তো আজকে আমরা জ্যামিতিক এবং গাণিতিক নিয়মটা একটু আলোচনা করব। তো জ্যামিতিক নিয়ম অনুসারে কিভাবে লব্ধি বের করা যায়, তো সেটা আমরা এখন দেখব। জ্যামিতিক নিয়ম অনুসারে লব্ধি বল। তো এটার জন্য আমাদের কি করতে হবে? এটার জন্য আমাদেরকে এই ছবিটা আরেকবার ড্র করতে হবে। তো আমরা ছবিটিকে আরেকবার ড্র করছি। তো একটা বর্গক্ষেত্র, যার 4টে শীর্ষবিন্দুতে 4টে ভর। তো আমি এখানে একটা ভর দেখাচ্ছি, আর এদিকে বল এফ এবং এদিকে বল ছিল এফ। আর বর্গক্ষেত্রটির কর্ণ বরাবর আরেকটি বল ছিল, সেটি হচ্ছে F/2। এবং এই বলের মান যেহেতু কম, ওই জন্য আমরা এখানে ভেক্টরটাকে এদের অর্ধেক দৈর্ঘ্যের আঁকবো, অর্থাৎ F/2 এরকম। এখন আমাদের এই তিনটা ভেক্টরকে জ্যামিতিক উপায়ে যোগ করতে হবে। তো জ্যামিতিক উপায়ে যোগ করার নিয়ম হলো যে ভেক্টরগুলোকে একই অর্ডারে ড্র করতে হবে, মান এবং দিক সেম রেখে। তো আমরা এখানে এই ভেক্টরগুলোকে আঁকবো, কিন্তু এখানে আঁকার জন্য আমরা কোনো স্কেল ব্যবহার না করে অ্যাপ্রক্সিমেটভাবে আমরা হাতেই সেটা ড্র করব। তো যদি আমরা বলগুলোকে যদি ড্র করি, তো এরকমভাবে ড্র করতে পারি। প্রথমে আমি এই ভেক্টরটাকে ড্র করব মান এবং দিক সেম রেখে। তাহলে সেটা এরকমভাবে আঁকতে পারি, এবং এটা এফ। আবার এটা আঁকার পরে আমরা এই ভেক্টরটাকে ড্র করব, এবং সেটা মানে একই আছে, কিন্তু দিকটা নেগেটিভ ওয়াইয়ের দিকে আছে বা নেগেটিভ জের দিকে। তাহলে এটাকে আমরা একই দৈর্ঘ্যের এবং দিকটা নিচের দিকে করে আঁকলাম। তো আমাদের দুটো ভেক্টর আঁকা হয়ে গেল। এরপরে আছে 3 নম্বর ভেক্টরটা, যেটা রয়েছে কর্ণ বরাবর, এবং এটাকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করব? অর্থাৎ নিম্নমুখী যেটা বল রয়েছে তার সঙ্গে 45 ডিগ্রিতে, 45। তো এখানে আমরা একটা, এবং দৈর্ঘ্যটা হবে এই এফগুলোর অর্ধেক। তো আমরা একটা অনুমানের ভিত্তিতে অর্ধেকভাবে আমরা এটাকে ড্র করব। তো এটা মোটামুটি 45 ডিগ্রিটা এরকম, এবং দৈর্ঘ্যটা হচ্ছে অর্ধেক F/2, আর অ্যাঙ্গেলটা হচ্ছে 45। এই অ্যাঙ্গেলটা 45। এবার আমাদেরকে লব্ধিটা বের করতে হবে। তো জ্যামিতিক উপায়ে লব্ধি বের করার নিয়ম হলো স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট, এই দুটোকে
যোগ করতে হবে, এবং এই দুটোকে যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেটি হবে লব্ধি বা মোট বল। তো আমরা ইনিশিয়াল পয়েন্ট এটা আর ফাইনাল পয়েন্ট এটাকে স্কেলের সাহায্যে যুক্ত করে দেবো। এখন এই যে দৈর্ঘ্যটা হবে এটাই হবে লব্ধি বলের মান, আর দিক হবে এই দিকে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই দৈর্ঘ্যটা বের করা। তো আমরা দৈর্ঘ্যটা বের করার জন্য এটাকে বর্ধিত করছি আর এটাকে বর্ধিত করছি। তো যেহেতু এটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি, এটা এফ, তাহলে এটা হবে f√2, কারণ বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হয় f√2। আবার দেখতে পাচ্ছি ফাইনাল পয়েন্ট যেটা আছে সেটা দৈর্ঘ্য দেওয়াই আছে f/2। তো তাহলে দেখতে পাচ্ছি এই পুরো ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে f√2 প্লাস f/2। অতএব আমরা লিখতে পারি লব্ধি বল f ড্যাশ ইকুয়াল টু f√2 অর্থাৎ এই দৈর্ঘ্যটা এবং এই দৈর্ঘ্যটা প্লাস f/2 এটা। এবার এখান থেকে আমরা এফটাকে কমন নিতে পারি, তাহলে এটা লেখা যাবে। এবার আমরা এর আগে উপাংশ নিয়ম থেকে যে লব্ধিটা পেয়েছিলাম সেটা যদি দেখি, তো দেখব যে তার অ্যান্সারটাও কিন্তু এটাই এসেছিল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপাংশ নিয়মে যে লব্ধি পেয়েছিলাম সেটা ছিল এটা, সরি এখানে a² হবে। কিন্তু আমাদের এখানে যে অ্যান্সারটা এলো সেখানে আমাদের আরেকটা স্টেপ করতে হবে, এই এর মানটাকে বসাতে হবে, তাহলে এই রেজাল্টটা মিলে যাবে। তো ওই জন্য আমরা এখন এই এর মানটা বসাবো। তো এখানে এর মানটা আমরা এই ছবি থেকে দেখতে পারি, এখান থেকে লিখতে পারি এফ মানে হচ্ছে এই দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল বল, অর্থাৎ এই দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল বল, এবং এখানে মানটা বের করা আছে এটা। তো আমরা এখানে এখন এর মানটা বসিয়ে দেবো। তো এর মানটা হবে gm²/a² √2 + ½ অর্থাৎ আমাদের লব্ধি বলের মানটা খুব সহজে বের করতে পারলাম। যেটা আমরা এর আগে উপাংশ নিয়মে বের করেছিলাম সেটা অনেকটা দীর্ঘ হয়েছিল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকটা ক্যালকুলেশন করতে হয়েছিল, কিন্তু এখানে আমরা অনেক ইজিতে সে মানটা পেয়ে যাচ্ছি। তো ফলে এই জ্যামিতিক নিয়মটা খুব সহজ এবং খুব কম সময়ে উত্তর বের করা যায়। তো আমাদের জ্যামিতিক নিয়মটা হয়ে গেল। এরপরে আমরা দেখব গাণিতিক নিয়মের সাহায্যে কিভাবে ভেক্টরগুলোকে যোগ করতে পারি। তো এটার জন্য আমাদেরকে ডাইরেক্ট সূত্র লিখতে হবে। তো সূত্রটা আমরা এখানে লিখতে পারি, তো এখানে সূত্রটা ছিল r ইকুয়াল টু সূত্রটা ছিল এখানে গাণিতিক নিয়ম। তো গাণিতিক নিয়ম অনুসারে যোগ করতে গেলে আমাদের প্রথমে ছবিটাকে আরেকবার ড্র করতে হবে। তো ডায়াগ্রামটা যেটা ছিল সেটা হচ্ছে এটা। তো এটাকে আমরা আরেকবার ড্র করব। তো এটার জন্য আমরা প্রথমে
এটাকে আরেকবার ড্র করে নিচ্ছি, এবং এখানে ভর ছিল m, এখানে ভর m, আর এখানে ভর m, এবং এখানে ভর m দেখতে পাচ্ছি। আর এখানে আকর্ষণ বল F, আর এখানে আকর্ষণ বল F, অর্থাৎ এটা এদিকে আকর্ষিত হচ্ছে। এটা আরেকটা ছিল মাঝামাঝিতে, যেটা F/2 দৈর্ঘ্যে, যেখানে F সমান ছিল Gm²/a²। এটা এরপর এখানে গাণিতিকভাবে যোগ করতে গেলে দুটো ভেক্টর যোগ করার সূত্র আমাদের কাছে আছে, কিন্তু এখানে ভেক্টর রয়েছে তিনটা বল রয়েছে এখানে। তো তিনটা বলকে যোগ একসঙ্গে করা যাবে না, তো আমাদেরকে স্টেপ বাই স্টেপ যোগ করতে হবে। তো আমরা প্রথমে এই এফ আর এফকে যোগ করব। তো এর জন্য আমাদেরকে হয় ত্রিভুজ সূত্র, না হলে সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা সামুদ্রিক সূত্র অ্যাপ্লাই করি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এফ আর এফ যেটা রয়েছে, এটাকে নিয়ে আমরা একটা সামান্তরিক আঁকবো। তো এটাকে আমি এই ভেক্টরটা হিসাব করছি এফ হিসাবে, আর এটাকে এটা। এবার এর বল দুটোকে দিয়ে সামান্তরিক বানাতে গেলে সামান্তরিকটা এই বর্গক্ষেত্রটাই হবে, আর এই সামান্তরিকের লব্ধি হবে এই কর্ণটা, যেটাকে আমি রেড মার্কার দিয়ে দেখাচ্ছি। এরপর এই লব্ধির মানটা কী হবে সেটা যদি আমরা বের করি সূত্র থেকে, তাহলে সেটা হবে R=√a² b² প্লাস 2ab cos θ। এবার এখানে a মানে হচ্ছে যে দুটোকে যোগ করছি, তো আমরা এটাকে প্রথমে যোগ করছি দুটোকে, তাহলে এখানে a এর জায়গাতে f লিখতে পারি, b এর জায়গাতে f, আর এখানে f², থিটার জায়গাতে 90 ডিগ্রি 90, তাহলে এখান থেকে বেরোবে 2f² অথবা f√2 এটা। অতএব এই এফ আর এফ এর যে লব্ধি বেরোলো সেটা হচ্ছে f√2। আর ওই লাইনে আগে থেকেই আরেকটা বল রয়েছে, সেটা হচ্ছে F/2। এই যে এই ভেক্টরটা আগে থেকে একটা ছিল, আর নিউ রেড স্কেচ পেন দিয়ে যেটা করলাম f√2। এবার এই দুটোকে যোগ করে নেব, তাহলে আমাদের লব্ধিটা পেরে যাবে। তো যেহেতু এই দুটো ভেক্টর একই লাইনে আছে, তাহলে এদের লব্ধি বের করা খুব সহজ, এদেরকে ডাইরেক্ট যোগ করে নিতে হবে। ততএব আমরা লিখতে পারি লব্ধি বল F/2 প্লাস f√2। এখান থেকে আমরা এফটাকে কমন নিতে পারি, তাই এটা হবে √2 প্লাস হাফ, এবং এখান থেকে আমরা এফ এর মানটা বসে দিতে পারি, এখান থেকে Gm²/a² √2 প্লাস হাফ, এটা হলো মান। এরপরে যদি দিক বের করতে বলে যে লব্ধি বলের দিক কোন দিকে, তো এখান থেকে দেখতেই পাচ্ছি যে লব্ধি বলের দিকটা হচ্ছে 45 ডিগ্রি কোণে উলম্বের সঙ্গে, তাহলে এখানে বলতে পারি উলম্বের সঙ্গে 45 ডিগ্রিতে, উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে এটা। তো আমাদের বলগুলোর যোগফল জ্যামিতিক এবং গাণিতিকভাবে বের করা হলো। এরপরে আমরা দেখব যে যদি কোনো ক্ষেত্রে যদি কোনো সমস্যা ক্ষেত্রে যদি দিক আমাদের অনুমান করা যদি সম্ভব না হয়, অর্থাৎ দেখা গেল যে কোনো কোশ্চিনে যে সমস্যাটা দেওয়া থাকবে সেখানে দিকের ভিজুয়ালাইজেশন বা অনুমান যদি করতে না পারি আমরা, তাহলে আমাদেরকে কী ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ব্লাইন্ড ফর্মুলা এর সাহায্যে ভেক্টর রূপটা বের করতে হবে। তো আমরা এর আগেই বলেছিলাম যে মহাকর্ষ সূত্রকে
ভেক্টর রূপ দুই রকমভাবে লিখতে পারি। একটা বলেছিলাম অনুমানের ভিত্তিতে, আর একটা হচ্ছে ব্লাইন্ড ফর্মুলা, অর্থাৎ ডাইরেক্ট ফর্মুলা দিয়ে, এখানে কোনো ভিজুয়ালাইজেশনের দরকার নেই। তো এখানে দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো যে ব্লাইন্ড ভিজুয়ালাইজেশন বা ব্লাইন্ড ফর্মুলাটা কী জিনিস। তো এখানে একটা আমি উদাহরণ নিয়েছি যে দুটি সমান ভর m আর দূরত্বে রাখা আছে, বস্তু দুটির মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে সেটিকে ভেক্টর ফর্মে লিখতে হবে। কিন্তু সমস্যা হলো এখানে ভর দুটো কীভাবে রাখা আছে সে সম্পর্কে কিছু বলা নেই। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, এটাকে ব্লাইন্ড ফর্মুলার সাহায্যে এটা আমাদের সমাধান করতে হবে। তো এটাকে সমাধান করার জন্য আমরা প্রথমে একটা আপাতভাবে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। তো এই ডায়াগ্রামটা আমরা এইভাবে ড্র করতে পারি, যেহেতু পার্টিকুলার কোনো দিক বলা নেই। তো এখানে ধরে নিলাম m মাসটা রয়েছে আর এখানে m মাসটা রয়েছে, আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে r। এবার আমরা একটা অ্যাক্সিস এখানে বসাবো, কারণ ভেক্টর রূপে লিখতে গেলে অ্যাক্সিসে দরকার হবে। তো আমরা এখানে একটা অ্যাক্সিস ধরে নিচ্ছি, এই জায়গাটা অরিজিন ধরে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার আমরা এই আরটাকে বলতে পারবো অবস্থান ভেক্টর, কারণ অরিজিন থেকে যখন কোনো বিন্দুর কে বোঝানোর জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় সেটাকে অবস্থান ভেক্টর বা ওটাকে পজিশন ভেক্টর বলে থাকি। তো এবার যদি আমরা দেখি আর ক্যাপের দিক কোন দিকে, তো আর ক্যাপটা আছে একটা একক ভেক্টর যেটা সবসময় আর এর বৃদ্ধির দিকে বা আর এর দিকে সেটাকে দেখানো হয়, আর ক্যাপ। এবার আমরা দেখব এই দুটো ভরের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করবে সেটার দিক কোন দিকে। তো দেখতে পাচ্ছি এই বস্তুটার উপর আমরা মহাকর্ষ বলটা বের করব, তো সেটা এই দিকে কাজ করবে, কারণ হচ্ছে যে এই বস্তুটা এর দিকে এইদিকে অ্যাট্রাক্টেড হবে। এবার আমরা এর ভেক্টর রূপটা লিখব। তো আমরা এখানে লিখি মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, ভেক্টর রূপ F ইকুয়াল টু ভর দুটির গুণফল অর্থাৎ gm² বাই হচ্ছে তাদের মধ্যবর্তী যে দূরত্ব তার স্কোয়ার, আর এখানে একটা একক ভেক্টর নিতে হবে আর ক্যাপ, এবং একক ভেক্টর এবং বলের দিকটা ম্যাচ করাতে হবে যে এই দুটো দিক একই দিকে হচ্ছে কিনা। তো আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে বলের দিক হচ্ছে এদিকে আর আর ক্যাপের দিক হচ্ছে এদিকে, অর্থাৎ দুটো অপোজিট, ওই জন্য একটা মাইনাস বসাতে হবে। এই সূত্রটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, করে লিখতে পারি gm² বাই r²। এই আর ক্যাপকে আর ভেক্টর বাই মডিউলাস আর লেখা যায়। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি gm² মাইনাস r³ বাই আর ভেক্টর, ইন্টু আর ভেক্টর। এটা হচ্ছে ব্লাইন্ড ফর্মুলা সাহায্যে মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ। তো যেখানে আমাদের ভিজুয়ালাইজেশন করতে অসুবিধা হবে সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এটাকে একরকমভাবে লিখতে পারি। আবার এই ভিজুয়ালাইজেশনটাকে আমরা আরেক রকমভাবে করতে পারি, সেটা হচ্ছে পজিশন ভেক্টর দিয়ে এই সূত্রটাকে আবার লিখতে পারি। এখানে অবশ্য পজিশন ভেক্টর দিয়ে লেখা হয়েছে, কিন্তু অরিজিনটা আমরা এখানে নিয়েছি। এবার যদি অরিজিনটা বাইরে নিতাম তাহলে সেই ক্ষেত্রে এই ভেক্টর রূপটা কেমন হতো, তো সেটা একটু দেখি আমরা। তো এটার জন্য আমাদেরকে ছবিটাকে আরেকবার ড্র করতে হবে। তো আমরা এখানে দুটো মাস m দিচ্ছি আর এটা হচ্ছে r দূরত্ব। এবার আমরা অ্যাক্সিসটাকে বাইরে ধরছি, অর্থাৎ এই জায়গাতে কোথাও, এটা x আর এটা y। এবার আমরা ভেক্টর রূপটা লিখব। তো এই ক্ষেত্রে ভেক্টর রূপ লিখতে গেলে
আমাদেরকে এটাকে যুক্ত করতে হবে আর এটাকে যুক্ত করতে হবে। এটাকে R1 বলা হয় পজিশন ভেক্টর AM ভেক্টরের, আর R2 বলা হয় পজিশন ভেক্টর AM এর, আর এটা হবে R2 মাইনাস R1 এটা। তো আমরা যদি দেখি এটা R2 মাইনাস R1 কি জন্য লিখলাম, কারণ এই যে ভেক্টরটা আছে এটা এটা এটার যোগফল এটার সঙ্গে ইকুয়াল হয়। তো এটাকে যদি আমরা x ধরতাম তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে যে দুটো অ্যারো একই দিকে হয় ওদেরকে যোগ করতে হয়। তাহলে যদি আমরা লিখি যোগ করে R1 প্লাস এক্স, সেটা কার সঙ্গে সমান হবে, যেটা অপোজিট তার সঙ্গে ইকুয়াল হবে। সেখান থেকে যদি আমরা বের করি তো দেখতে পাবো সেটা হচ্ছে R2 মাইনাস R1, অর্থাৎ এই ভেক্টরটা R2 মাইনাস R1 হবে। কীভাবে হবে সেটা আমরা একটু বের করে দেখালাম। এখানে এক্স ধরা দরকার নেই, এটা আননোন, এটাকে এক্স ধরে নিচ্ছি এটা। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে যদি অরিজিনকে এম দুটো বস্তুর মধ্যে কোনোটার উপরে যদি না ধরি তাহলে সেই ক্ষেত্রে অবস্থান তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা R2 মাইনাস R1 দিয়ে লিখতে পারি। এরপরে আমরা এই R2 মাইনাস R1 দিয়ে ভেক্টর রূপটাকে লিখি। তো সেটা এরকমভাবে লেখা যাবে, এফ সমান মাইনাস, যেখানে রয়েছে আর সেখানে এটা লিখে দেবো, আর এখানে এসে মডিউলাসটার কিউব করে দেবো। তার মানে এটা হবে জি এম স্কোয়ার, আর ভেক্টরের জায়গাতে R2 মাইনাস R1, আর নিচে হবে R2 মাইনাস R1 এর যে মডিউলাস তার কিউব। আমরা এটা এইভাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা যেটা বুঝলাম যে যদি কোনো কোশ্চিনে যে প্রবলেম দেওয়া থাকবে সেটাকে যদি ভিজুয়ালাইজেশন করতে অসুবিধা হয় তাহলে আমরা এই ভেক্টর রূপটা অথবা এই ভেক্টর রূপটাকে লিখতে পারবো। যদি আমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করি দেখব এই এবং এই রূপটা একই, শুধু ডিফারেন্স হচ্ছে এখানে R2 মাইনাস R1 এর জায়গাতে আর ধরা হয়েছে। তার মানে যদি আমরা আর এর জায়গাতে R2 মাইনাস R1 যদি লিখে দিই তাহলে দেখতে পাবো এই ফর্মটা এই ফর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। তো ফলে এই দুটো কিন্তু একই পদ্ধতি, শুধু একটু ডিফারেন্স আছে যে বিয়োগফলটাকে আর ধরে নিচ্ছে। তো আমরা বেশি কথা না বলে আমরা এবার দু একটা কোশ্চিন দেখি যে কীভাবে এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে প্রথম যে কোশ্চিনটা নেব সেটা হচ্ছে যে দুটি বস্তুকে যদি স্থানাঙ্ক আকারে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে সমাধান করব। যেমন এখানে দেখতে পাচ্ছি, এখানে কি বলছে কোশ্চিনটাতে, এই কোশ্চিনে বলছে দুটি ভর এমকে যথাক্রমে এই অবস্থানে রাখা আছে, বস্তুদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান অভিনয় করো। এবার সমস্যাটা যেটা হলো যে এখানে যে স্থানাঙ্কগুলো বলা আছে সেখানে এক্স ওয়াই জেড রয়েছে, অর্থাৎ এটি 3 ডাইমেনশন। এবার 3 ডাইমেনশন জিনিসকে ভিজুয়ালাইজ করা খুবই কঠিন ব্যাপার, ফলে এখানে কোশ্চিনে যে সমস্যাটা দেওয়া আছে সেটা আমাদের পক্ষে ভিজুয়ালাইজেশন করা সম্ভব না। যেহেতু ভিজুয়ালাইজেশন করা সম্ভব না ওই জন্য আমরা এখানে ব্লাইন্ড যেটা ফর্মুলা, অর্থাৎ কোনো ভিজুয়ালাইজেশনের দরকার নেই, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো আমরা অ্যাপ্লাই করি। তো কীভাবে এটাকে সমাধান করব, তো এটাকে সমাধান করার জন্য আমাদের এমনি আপাতভাবে একটা ডায়াগ্রাম ড্র করছি। এটা কোনো ভিজুয়ালাইজেশন না, এটা অ্যাপ্রক্সিমেট একটা ডায়াগ্রাম। আমি ধরে নিচ্ছি যে একটা মাস এখানে আছে আর একটা মাস এখানে আছে এবং এটার কোঅর্ডিনেট দেওয়া আছে 2, 3, 4, আর এটার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে 3, 5, 4। এখানে এম মাস রাখা আছে, এখানে এম মাস রাখা আছে। তো এবার আমাদের মহাকর্ষ সূত্রটা
লিখতে হবে আর দিয়ে। তো মহাকর্ষ সূত্র, মহাকর্ষ বল ভেক্টর ফর্মে লিখতে পারি এটা মাইনাস জি, ভর দুটোর গুণফল, তার মানে এম স্কোয়ার বাই হবে আর কিউব ইন্টু আর ভেক্টর। এটা এবার আমরা এই কোশ্চিনে যা সমস্যাটা দেওয়া আছে সেই অনুযায়ী আমরা ভ্যালুগুলোকে পুট করব। তো এখানে আরটা কত, এই আর ভেক্টরটা আমাকে এখানে বের করতে হবে। তো আর ভেক্টর বের করার ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1 আই ক্যাপ y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এটা এবার যদি এখানে আমরা মানগুলোকে বসাই, এখানে x2 মানে হচ্ছে এটা 3 আর x1 মানে হচ্ছে 2, তো এখানে লিখতে পারবো আমি 3 মাইনাস 2 আই ক্যাপ, আর y2 মানে 4 আর এখানে y1 মানে 3, 4 মাইনাস 3 জে ক্যাপ, আর এখানে z5 z2 5 আর z1 হচ্ছে 4, তাহলে 5 মাইনাস 4 কে ক্যাপ। এবার এটাকে একটু ক্যালকুলেট যদি করি তাহলে দেখতে পাবো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা আর ভেক্টর। এবার আমি কী করতে পারি, মডিউলাস আরটা বের করতে পারি কত হবে। তো মডিউলাস আরটা হবে সহগগুলোর স্কোয়ার, এটা তার মানে √3, এটাকে আর লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম আর ভেক্টরটা কী হবে, কত হবে এটা পেলাম, আর মডিউলাস আরটা কত হবে এটা পেলাম। এবার আমরা এই দুটো ভ্যালুকে এখানে পুট করে দেবো। তো ভ্যালুগুলো এখানে যদি বসাই তাহলে আর এই জায়গাতে এটা লিখতে পারি, তো কিউব রুট যদি করি তাহলে এটা এরকম হয়ে যাবে, আর যদি এটা বসাই তো এটা হবে আই ক্যাপ জে ক্যাপ এবং হচ্ছে কে ক্যাপ, এরকম। এটা হচ্ছে বলের মান। এবার এখানে যে মানটা বেরোলো, এখানে বল ভেক্টরটার মধ্যে মান আর দিক দুটো কিন্তু মিক্স হয়ে আছে, তো এই দুটোকে সেপারেট করে লিখতে হবে। মানটাকে সেপারেট করে লিখবো, দিকটাকে সেপারেট করে লিখবো। তো মানটা কীভাবে বের করবো, ম্যাগনিচিউডটা কীভাবে বের করবো, তো ম্যাগনিচিউড বের করতে গেলে মডিউলাস এফ বের করতে হবে। ম্যাগনিচিউড বের করতে গেলে মডিউলাস এফ করতে হবে। তো মডিউলাস এফ বের করার নিয়ম হলো আই ক্যাপ জে ক্যাপ এবং যেটা রয়েছে কে ক্যাপ তার সহগগুলোকে রুটের মধ্যে স্কোয়ার করে লিখতে হবে। এটা যেহেতু কমন আছে এটাকে আমরা বাইরে করে দিতে পারি, জি এম স্কোয়ার বাই 3√3, আর আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের সহগগুলোকে স্কোয়ার করে যোগ করব। তাহলে এখান থেকে লিখতে পারবো 3, আর এটা হবে √3, এটা ক্যান্সেল আউট, তাহলে এখান থেকে পাচ্ছি জি এম স্কোয়ার বাই 3, এটা হচ্ছে লব্ধি বলের মান বা মহাকর্ষ বলের মান। এবার দিকটা বের করব, দিক তো দিকটা কীভাবে বের করব, দিকটা বের করার জন্য আমাদের একটু ভিজুয়ালাইজেশন যদি করা সম্ভব হয় সেটা করে বের করতে পারি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে বলটা বেরোলো সেটা দিক হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপের দিকে, তো এটাকে ড্র করা যায়। তো এটাকে ড্র করতে গেলে আমরা একটা ঘনক বা কিউব ড্র করব, এবং এই কিউবের একটা অরিজিন চুজ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে অরিজিন, অর্থাৎ 0,0,0, এটা। এবার এফ বলটা কোন দিকে আছে, এফটা আছে এক্সের দিকে এক ঘর, কারণ কিছু নয় মানে 1 আছে, জে এর দিকে 1 ঘর আর কে এর দিকে 1 ঘর। তার মানে এটা যদি এক্স ধরি এদিকে যেতে হবে 1 ঘর, ওয়াইয়ের দিকে যেতে হবে 1 ঘর, আর জেড এর দিকে যেতে হবে 1 ঘর, এটা। তার মানে এটা হচ্ছে ডাইরেকশন, এটা।
এবং এই বলের দিকটাকে আমরা দিক কোসাইনের সাহায্যে অর্থাৎ ডাইরেকশন কোসাইন থেকে বের করতে পারি। কারণ মনে রাখতে হবে যে 3 ডাইমেনশন কোনো ভেক্টর থাকলে তার দিকটাকে ডাইরেকশন কোসাইন থেকে বের করা যায়। অর্থাৎ কস আলফা বের করতে হবে, কস বিটা বের করতে হবে এবং কস গামা বের করতে হবে। তাহলে এখানে 3টা অ্যাঙ্গেল বের করতে হবে। তো আমাদের এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে যে কোনো 3 ডাইমেনশন ভেক্টরের দিক বের করতে গেলে 3টা অ্যাঙ্গেল লাগে এবং এদের কসগুলোকে বলা হয় ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন। দিক কোসাইন। এবং এই দিক কোসাইন বের করার ফর্মুলা হচ্ছে x/r, y/r আর হচ্ছে z/r। এবার এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, x মানে বুঝতে পারছি 1 আর মড r মানে হচ্ছে √3, এটা হবে, এটা 1/√3, এটা 1/√3। এবার এখান থেকে আলফা বিটা গামা বের করলে যেটা আসবে সেটা অ্যান্সার। তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমাদের এটা নিজে থেকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে বের করতে হবে। তো আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা নেক্সট যে কোশ্চেনটা অ্যান্সার বের করব, সেখানে ভরগুলোকে স্থানাঙ্ক আকারে না বলে অবস্থান ভেক্টর আকারে ভরগুলোকে বলা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি কোশ্চেনটাতে যে 2 কেজি 3 কেজি ভরের বস্তু এত এত অবস্থানে রাখা আছে, তাহলে ক্রিয়াশীল বলের মান অভিমুখ চেয়েছে। তো এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটা কিন্তু একই রকম। তার কারণ হচ্ছে যে 2i ক্যাপ 3j ক্যাপ এবং 4k ক্যাপ এটা লেখা যা আর 2 3 4 লেখা একই ব্যাপার। অনুরূপভাবে 3 4 5 লেখা যা এটা লেখা এবং 3 4 5 লেখা একই ব্যাপার। তো এটার সমাধান একই রকমভাবে করতে পারি যেটা এখানে করলাম একই রকমভাবে। আবার এটাকে একটু অন্যভাবে করতে পারি, যেটা একটু আগে আমরা লিখলাম, যেটাকে আমরা এই সূত্র থেকে করতে পারি। যেহেতু R1 R2 R1 এটা R2 দেওয়া আছে, তো আমরা এই সাহায্য করি, তারপরে আগের নিয়ম অনুসারে করব। তো এখানে আমরা দুটো মেথড দিয়ে এটার সমাধান করব। তো প্রথমে দেখি মেথড 1। মেথড 1, তো মেথড 1-এর সাহায্যে করতে গেলে আমাদের এটা অ্যাপ্রক্সিমেটভাবে ডায়াগ্রামটা ড্র করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এখানে একটা মাস আছে আর এখানে একটা মাস আছে, এটা 2 কেজি মাস আর এখানে হচ্ছে 3 কেজি মাসটা। আর আমাদের দেওয়া আছে এটা হচ্ছে R1 আর দেওয়া আছে এটা R2, এটা R1। এবার আমরা R1 R2টাকে একটু এক সাইডের দিকে লিখে নিই। R1 হচ্ছে 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ আর R2টা হচ্ছে 3i ক্যাপ 4j ক্যাপ এবং 5k ক্যাপ। এরপরে আমাদের এই 2 কেজি এবং 3 কেজির মধ্যবর্তী যে দূরত্ব সেটা সেই ভেক্টরটা বের করতে হবে। তো আমরা এর আগে দেখেছি যে এটাকে এইভাবে লেখা যায়। তো এখান থেকে R2 মাইনাস R1টা বের করে নিই। তো এটা বিয়োগ করলে দেখতে পাবো এটা হবে i ক্যাপ j ক্যাপ এবং k ক্যাপ এটা। এবার আমরা ভেক্টর ফর্মটা লিখব মহাকর্ষ সূত্রে। তো মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, এবং এটাকে আমরা ব্লাইন্ড মেথড অর্থাৎ ব্লাইন্ড ফর্মুলা দিয়ে করছি। তো ফলে এখানে কোনো ভিজুয়ালাইজেশনের দরকার নেই। এটাকে আমরা এইভাবে লিখতে পারি জি মাস দুটোর গুণফল, তার মানে হচ্ছে, আচ্ছা প্রথমে ইকুয়েশনটা লিখছি, সেটা ছিল জি দুটো মাস, এটা m1 m2 বাই হচ্ছে ডিস্টেন্স ভেক্টরটা কিউব এবং R2 মাইনাস R1।
এবার এখানে আমরা ভ্যালুগুলোকে পুট করে দিই। তো এখানে জি আর এম মানে হচ্ছে 2, 3 আর R2 - R1 বের করলাম, কিন্তু এখানে মডিউলাসটা চেয়েছি, তার মানে এখানে আগে মডিউলাসটা বের করে নিই আমরা। R2 - R1 এর মডিউলাস 1 স্কোয়ার 1 স্কোয়ার 1 স্কোয়ার, তার মানে √3। এবার এখানে আমরা লিখে দিতে পারি √3 তার কিউব, আর এটার মান বের করা আছে i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপ এটা। এবার এটাকে একটু যদি আমরা হিসাব করি তো এটা হবে 6g 3√3 i ক্যাপ, j ক্যাপ এবং k ক্যাপ এটা। এবার এখানে যে ভ্যালুটা বের হলো, এখানেও মান এবং দিকটা মিক্সড হয়ে আছে, এই দুটোকে সেপারেট করতে হবে। তো সেপারেট করতে গেলে মানটা আলাদা বের করতে হবে, দিকটা আলাদা বের করতে হবে। তো আমরা একটু আগে শিখলাম কিভাবে মান বা ম্যাগনিটিউডটা বের করতে হয়, মডুলাস করতে হবে, এবং এটার মডুলাস ভ্যালু হবে কমন যেটা আছে সেটা বাইরে চলে যাবে, তাহলে 6g 3√3, আর এটাকে সহগগুলোকে স্কোয়ার করে অ্যাড করতে হবে, তাহলে এখানে পাবো 6g/3। এবার দিকটা যদি বের করতে হয় আগের নিয়ম অনুসারে বের করতে পারি, যে এখানে যদি সম্ভব হয় ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দিক বের করাটা অনেক ইজি হয়ে যাবে। তো এটাকে ভিজুয়ালাইজ করে দিকটা বের করা যায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এক্সের দিকে 1 ঘর যেতে হবে, ওয়াইয়ের দিকে যে 1 ঘর, আর কে এর দিকে 1 ঘর, তার মানে এখানে আমরা একটা কিউব ড্র করতে পারি, এবং এই কিউবের মধ্যে আমরা দিকটাকে